হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে আমাদের নিলয় হান্ট বাংলা চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে আজকে আমরা যেই ঘটনাটা প্রচার করব, এই ঘটনাটা ঘটেছিল আমার খালার সাথে। ঘটনাটা প্রায় আজ থেকে 25 বছর পূর্বে ঘটেছিল, অর্থাৎ 1999 সালে। আমার খালার শ্বশুর বাড়ি ছিল এক বিশাল পরিত্যক্ত জমিদার বাড়ি। শোনা যায় এই বাড়িতে একটা অলৌকিক শক্তি রয়েছে, যেই শক্তিটা বিভিন্ন সময়ে অনেক মানুষকে এখানে মেরে ফেলেছে। দিনের আলোয় এই বাড়িটা শুধুই একটা ধ্বংসের স্তূপ, কিন্তু রাতের অন্ধকার নামলেই এটি এক ভয়ঙ্কর জীবন্ত অস্তিত্ব ধারণ করে। বাড়ির চারপাশের গাছপালাগুলো দেখলে মনে হয় ওইগুলো দানবীয় আকার ধারণ করেছে, এবং বাড়ির ভেতর থেকে অজানা কোনো ভয়ঙ্কর শক্তি হাত দিয়ে ডাকছে। আমার খালার শ্বশুর বাড়ির মানুষেরা বহু বছর আগে থেকেই মৃত্যুর ছায়ায় ঢাকা ছিল, কিন্তু কারো জানা ছিল না কেন এই মৃত্যুর মিছিল। জনশ্রুতি অনুযায়ী জমিদার পরিবারের এক কন্যাকে তার নিজের দাদা নিষ্ঠুরভাবে হত্যা করেছিলেন। সেই হত্যার পর থেকেই এই বাড়ির উপর নেমে এসেছে ভয়ঙ্কর অভিশাপ। গ্রামের বয়স্ক মানুষেরা বলতেন, এই জমিদার বাড়িতে যাদের মৃত্যু হয়েছে তাদের আত্মা কখনো মুক্তি পায়নি। আমার খালার দুই ছেলেই অল্প বয়সী, খেলাধুলায় মুক্ত। বড় ছেলে সুহেল ছিল একটু নীরব প্রকৃতির, আর ছোট ছেলে ইমন ছিল চঞ্চল। সুহেল সবসময় জমিদার বাড়ির পুরনো ভাঙ্গা ঘরগুলোতে বসে থাকত। একদিন সে তার মাকে বলে, ওইখানে বসে থাকার সময় তার মনে হয়েছে কেউ ফিস ফিস করে মাঝে মাঝে তার সাথে কথা বলে। কিন্তু তার মা এসব কথা কখনো গুরুত্ব দেননি। ভাবতেন ছেলে হয়তো বড় হয়ে গিয়েছে, তাই সে একা একা থাকতে চায়। কিন্তু দিন যতই এগোতে থাকে, সুহেলের ব্যবহারও ততই অদ্ভুত হতে থাকে। এমনিতেই দিন চলতে থাকে, কিন্তু এক রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর খালা হঠাৎ শুনলেন দরজায় কসকস করে কেউ আওয়াজ করছে। তিনি প্রথমে ভাবলেন হয়তো বাতাসের কারণে দরজা নড়ছে, কিন্তু আওয়াজটা ক্রমশ বাড়তে লাগলো, এবং সেই সাথে একটা ফিস ফিস আওয়াজও শুনতে পেলেন। মনে হলো কেউ তার নাম ধরে ডাকছে। খালা উঠে দেখলেন সুহেল ঘরে নেই। তিনি ভাবলেন হয়তো সে বাহিরে কোথাও গিয়েছে, কিন্তু বাড়ির চারদিকে খুঁজেও কোথাও সুহেলের দেখা পাওয়া গেল না। এভাবে খুঁজতে খুঁজতে যখন সুহেলকে পাওয়া যাচ্ছে না, তখন আমার খালার মনের মধ্যে ভয় জন্মাতে শুরু করলো। হঠাৎ করেই মনে হলো জমিদার বাড়ির সেই পুরনো অংশ থেকে মৃদু কাদার শব্দ আসছে। আমার খালা দ্রুত সেখানে ছুটে গেলেন। অন্ধকারে ভাঙ্গা জানালা দিয়ে এক অদ্ভুত আলোয় তিনি দেখতে পেলেন সুহেল ঘরের মাঝখানে শুয়ে আছে। তার মুখটা অদ্ভুতভাবে বিকৃত হয়ে আছে, আর তার চারপাশে কালো ছায়ার মতো কিছু একটা ঘুরে বেড়ানোর অনুভূতি হলো আমার খালার কাছে। এসব ভয়ানক দৃশ্য দেখে আমার খালা চিৎকার করে উঠলেন এবং সুহেলকে তার নাম ধরে ডাকতে থাকলো, কিন্তু সুহেল কোনো সাড়া দিল না। তার নিথর দেহ দেখে মনে হচ্ছিল সেও হয়তো সেই অভিশপ্ত আত্মাদের দলে সামিল হয়ে গেছে। তারপর লোক জানাজানি হয়, সুহেলের জানাজা পড়ে তাকে কবর দেওয়া হয়। এভাবেই চলে যায় প্রায় কয়েক সপ্তাহ। এই ঘটনার পর থেকেই আমার খালার জীবন এক ভীতিকর দুঃস্বপ্নে পরিণত হয়েছে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখনই ঘটে অদ্ভুত সব ঘটনা। একবার তিনি দেখলেন তার শোবার ঘরের দরজা আপনা থেকেই খুলে গেল। দরজার ওপাশে কেউ ছিল না, কিন্তু একটা ঠান্ডা বাতাসের ঝাপটা তার মুখে এসে লাগলো। তার মনে হলো কোনো অদৃশ্য শক্তি তার দিকে তাকিয়ে আছে, যেন তাকে কিছু বলতে চায়।
রাতভর ঘুমহীনভাবে তিনি শুয়ে থাকতেন, আতঙ্কে চেপে বসা মনের অজানা ভয় নিয়ে। কিন্তু আরও একটা ভয়ানক ঘটনা ঘটতে শুরু করলো। আমার খালার যে ছোট ছেলে ইমন, তার বড় ভাইয়ের মৃত্যুর পর সেও অসুস্থ হয়ে পড়ল। তার শরীর যেন ক্রমাগত শুকিয়ে যাচ্ছে। অনেক কবিরাজ দেখানো হলো, কিন্তু কোনো উপকার হচ্ছে না। ইমন বলে রাতে তাকে নাকি কেউ এসে চেপে ধরে, মানে সে যখন ঘুমিয়ে থাকে তখন নাকি তার উপর কেউ এসে চাপ দিয়ে ধরে রাখে এবং তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সে পুরানো জমিদার বাড়িটার দিকে তাকালে দেখতে পায় ওই বাড়িটার ভেতর থেকে কেউ একজন হাত দিয়ে ইশারা করে তাকে ডাকে। আসলে তারা জমিদার বাড়ির পাশে একটা টিনের ঘরের মধ্যে ছিল এবং জমিদার বাড়িটা ছিল তাদের পাশে। ইমন ওই টিনের ঘরের জানালা থেকে দেখতে পায় জমিদার বাড়ি থেকে কেউ তাকে হাত দিয়ে ইশারা করে ডাকে। একটি ভয়ানক রাতের কথা, যখন খালা ইমনকে নিয়ে ঘুমিয়েছিল, হঠাৎ করেই ইমন বিকট আওয়াজে চিৎকার করে ওঠে। মানে সে ঘুম থেকে অনেক চিৎকার করে উঠে পড়েছে। এই চিৎকার শুনে আমার খালাও ঘুম থেকে উঠে পড়ল। সে ভেবেছিল ইমন হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে, কিন্তু তার ভুলটা তখনই ভেঙে যায়। আমার খালা দেখতে পায় ঘরের মধ্যে কালো কুয়াশার মতো কিছু একটা ভাসছে। ইমন চিৎকার করে বলল, ওরা আমাকে নিয়ে যাবে মা, আমাকে বাঁচাও। খালা কিছুই বুঝে উঠতে পারছিল না। সেই কালো কুয়াশা ধীরে ধীরে ইমনের শরীরের উপর চেপে বসেছিল। খালা ছেলেকে বাঁচানোর জন্য ছুটে আসলেন, কিন্তু সেই কালো ছায়া যেন ইমনকে একটানে টেনে নিচ্ছিল অন্ধকারের দিকে। মানে ওই পিশাচগুলো খালার সামনেই ইমনকে টানতে শুরু করে এবং তাদের জগতে নিয়ে যেতে যাচ্ছে। কিন্তু তারপরে আমার খালা ইমনকে এসে ধরার পর ওই পিশাচগুলো অদৃশ্য হয়ে যায়। ওই রাতে আর তাদের সাথে কোনো ঘটনা ঘটে না। এরপর দিন থেকে ইমন আর শয্যা থেকে উঠতে পারে না। সে সম্পূর্ণ শয্যাশয়ী হয়ে পড়ল। মানে সে বিছানা থেকে উঠতে পারে না, সব সময় বিছানায় শুয়ে থাকে এবং তাকে খাবার খাইয়ে দিতে হয়। তার মুখে সেই পুরানো জমিদার বাড়ির কথা ছাড়া আর কোনো কথাই আসছে না। সে আমার খালাকে বলে, ওরা আমার সাথে কথা বলে মা, ওরা আমাকে নিয়ে যেতে চায়। এই ভয়ানক অবস্থায় খালা চারপাশের অনেক মন্দির, মসজিদ, কবিরাজের কাছে ছুটে গেলেন। ওইখানে ধর্মগুরু আমার খালাকে কিছুদিন ধৈর্য ধরতে বলেছিলেন, কিন্তু আমার খালা ধৈর্য ধরতে পারেন না। অবশেষে আমার খালা এক বৃদ্ধ কবিরাজের সন্ধান পেলেন। 2 গ্রাম পরেই ওই কবিরাজের বাড়ি। কবিরাজের কাছে ইমনকে নিয়ে যাওয়া হলো। ওই বৃদ্ধ কবিরাজ ইমনকে দেখে বলল, ওই জমিদার বাড়িটা অনেক অভিশপ্ত। এর ভেতরে যারা একবার প্রবেশ করে তাদের আত্মা আর মুক্তি পায় না। তুমি তোমার 2 সন্তানকে নিয়ে যেহেতু ওই জমিদার বাড়ির পাশেই বসবাস করছো, তাই ওই জমিদার বাড়ির ভয়ানক আত্মা তোমার 2 সন্তানের উপর নজর দিয়েছে। তোমার এক সন্তানকে তো নিয়েই গেছে, অন্য সন্তানকেও নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তুমি যদি তাকে বাঁচাতে চাও তাহলে অবশ্যই ওই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাও, এবং তোমার সন্তানরা যেহেতু ওই জমিদার বাড়ির বংশধর, তো তুমি তোমার সন্তানকে দিয়ে ওই জমিদার বাড়ির আত্মাগুলোকে মুক্তি দিয়ে দাও। তারপর আমার খালা ওই কবিরাজের কথা মতো সব কাজ করে এবং ইমনের মাধ্যমে ওই জমিদার বাড়িতে যে অভিশপ্ত আত্মাগুলো ছিল তাদেরকে মুক্তি দেয় এবং তারা অন্যত্র বাড়ি করে থাকতে শুরু করে। তারপর আস্তে আস্তে ইমন সুস্থ হতে থাকে। আপনারা কি ভাবছেন ঘটনাটা এখানেই শেষ? না, ঘটনা আরও রয়েছে। আমার খালা একদিন স্বপ্নে দেখতে পায় ওই জমিদার বাড়ির অনেক পুরনো একজন জমিদার, যার অনেক আগেই মৃত্যু হয়েছে। ওই জমিদার এসে আমার খালাকে স্বপ্নে বলতে থাকে, ওই জমিদার বাড়ির নিচতলায় একটা ঘর আছে। ওই ঘরের মধ্যে 3টি তালা লাগানো আছে।
বহু বছর ধরে ওই ঘরটা কেউ খুলেনি। ইমন যেহেতু ওই জমিদার বাড়ির বংশধর, তাই ইমনকে কিছু দিতে হবে। ওই জমিদার বাড়ির ঘরের ভেতর অনেকগুলো গুপ্তধন রাখা আছে। আমার খালা যদি রাতের অন্ধকারে ওই জমিদার বাড়ি থেকে ওই গুপ্তধনগুলো নিয়ে আসতে পারে, তাহলে এগুলো তাদের হয়ে যাবে। তাহলে আর তাদেরকে দরিদ্রতার মাঝে দিন কাটাতে হবে না, তারা আর্থিকভাবে সচ্ছল হতে পারবে। তারপরে আমার খালার ঘুম ভেঙে যায়। উনি তাকিয়ে দেখে ইমন পাশে ঘুমাচ্ছে। কিন্তু উনার এই স্বপ্নটা দেখে মনের মধ্যে লোভ কাজ করতে থাকে এবং তিনি এই স্বপ্নটাকে বিশ্বাস করে। উনি ভাবে, পুরানো জমিদার বাড়ি যেহেতু, এখানে অবশ্যই গুপ্তধন থাকতে পারবে। আমার খালা হাতে একটা হারিকেন নিয়ে বের হয়ে পড়ে ওই জমিদার বাড়ির উদ্দেশ্যে। চারপাশে কালো কালো গাছপালা যেন ভয়ানক রূপ নিয়েছে। মাটির পথ ধরে আমার খালা হাঁটতে থাকে জমিদার বাড়ির উদ্দেশ্যে। তার এক হাতে একটা হাতুড়ি এবং অন্য হাতে হারিকেন। হাতুড়িটা নিয়েছে মূলত ওই ঘরের 3টা তালা ভাঙার জন্য, কারণ তালাগুলো না ভাঙতে পারলে তো গুপ্তধনগুলো নিতে পারবে না। আমার খালা মনের মধ্যে সাহস সঞ্চয় করে ওই জমিদার বাড়ির গেটের সামনে চলে আসে। গেটের বাইরে থেকেই ওই ভয়ঙ্কর জমিদার বাড়িটাকে দেখে আমার খালার আত্মা কেঁপে ওঠে। তারপরও তিনি পিছু পা হটে না, কারণ তার ছেলে অসুস্থ এবং তারা দরিদ্রতার মধ্যে জীবন কাটাচ্ছে। অর্থগুলো পেলে তাদের ভবিষ্যৎ পাল্টে যেতে পারে। আমার খালা এক পা করে রাতের অন্ধকারে জমিদার বাড়িটার ভিতর ঢুকছে। চারপাশে নিস্তব্ধ অন্ধকার। হাতে হারিকেনের আলোতে হালকা হালকা কিছু দেখা যাচ্ছে। নিচতলায় জমিদার বাড়ির বারান্দা দিয়ে আমার খালা হাঁটতে থাকে। আর দুই দিকে জমিদার বাড়ির পরিত্যক্ত কিছু রুম পড়ে রয়েছে। ওই রুমগুলো থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। আমার খালা এই কান্নার আওয়াজ শুনে মনের মধ্যে ভয় পেতে থাকে। কিন্তু ওনার মনে এই সাহসটুকু ছিল যে ওনাকে যেহেতু স্বপ্নে দেখানো হয়েছে এবং স্বপ্নে দেখে এখানে এনেছে, তো ওনার হয়তো কেউ কোনো ক্ষতি করবে না। উনি হাঁটতে হাঁটতে বাম দিকে একটা ঘরের ভেতর থেকে একটা শব্দ বেরিয়ে আসলো। মানে ঘরের ভেতর একটা চেয়ার মনে হয় নিচে পড়ে গেছে, এই শব্দটা আমার খালা শুনতে পায়। তারপর উনি সাহস করে জানালার ফাঁক দিয়ে ওইদিকে তাকান। তাকিয়ে একটা ভয়ানক দৃশ্য দেখতে পাই। উনি দেখতে পাই একটা মেয়ে গলায় দড়ি দিয়ে উপরে ঝুলছে, তার মুখ থেকে রক্ত পড়ছে। আমার খালা তো বুঝতেই পেরেছে এটা কোনো মানুষ না, এটা তাকে ভয় দেখানোর জন্য কোনো ভূত হয়তো গলায় দড়ি দিয়ে এভাবে ঝুলে আছে। কিন্তু হঠাৎ করেই ওর চোখগুলো খুলে এসে একদম আমার খালার সামনে, আমার খালার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এটা দেখে তো আমার খালা প্রচণ্ড ভয় পায় এবং অনেক পিছনের দিকে চলে যায়। কিন্তু সে হারিকেনটা ওই দিকে আবার ধরে দেখে ওইখানে কিছুই নেই। তারপর আমার খালা আবার সামনে হাঁটতে থাকে এবং ওই পরিত্যক্ত রুমটার দিকে যেতে থাকে, যেই রুমটার মধ্যে বলেছিল 3টা তালা ঝুলানো আছে। এমন অবস্থায় আমার খালা শুনতে পায় বাইরে অনেকগুলো কাক ডাকছে, যেন ওই কাকগুলো কোনো ভয়ানক সংকেত দিচ্ছে আমার খালাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার খালার মনে হলো, আরে উনি না ওনার ছেলেকে দিয়ে এই জমিদার বাড়ির আত্মাদেরকে মুক্তি দিয়ে দিয়েছেন, তো এই আত্মারা এখন কোথায় থেকে আসলো এবং এসব অদ্ভুত ঘটনা এখন কিভাবে ঘটছে। উনি এসব ভাবতে ভাবতেই উনি একটা শব্দ শুনতে পায়, ওনাকে কেউ মা বলে ডাকছে। উনি শব্দটার দিকে ওইদিকে তাকিয়ে দেখতে পায় ওনার যেই ছেলে মারা গেছে ওই ছেলেটা দাঁড়িয়ে আছে ওনার সামনে এবং তার মুখ থেকে রক্ত বের হচ্ছে। তার মুখটা দেখে মনে হচ্ছিল যে মুখটাকে কেউ পুড়িয়ে দিয়েছে। সে অনেক ভয়ঙ্করভাবে তার মার দিকে তাকিয়ে আছে।
আমার খালা লক্ষ্য করে তার হাতের মধ্যে একটা ব্যাগ। ওই ব্যাগ থেকে অনেক আলো বের হচ্ছে। আমার খালা বুঝতে পারে ওই ব্যাগের মধ্যে অনেকগুলো মোহর রয়েছে, স্বর্ণের মোহর। ওই মোহরগুলো থেকে আলো বের হচ্ছে। সুহেল আমার খালাকে বলে, তুমিও লোভে পড়ে এখানে চলে এসেছো। তারপর সুহেল তার মাকে বলতে থাকে যে তার কিভাবে মৃত্যু হয়েছিল। সে যখন ওইখানে তার মার সাথে ঘুমিয়েছিল, সেও তার মার মতো একই স্বপ্ন দেখে যে এই জমিদার বাড়ির মধ্যে অনেকগুলো গুপ্তধন রয়েছে। এই গুপ্তধনগুলো তাদেরকে নিতে হলে রাতের বেলায় একা একা আসতে হবে। সুহেল ভেবেছিল এখানে হয়তো সত্যিই গুপ্তধন রয়েছে, তাই সে এখানে চলে আসে। আসার সময় তার সাথে অনেক অদ্ভুত এবং ভয়ানক ঘটনাও ঘটেছিল, যেমনটা তার মার সাথেও হয়েছিল। সুহেল এখানে এসে দেখতে পায় অনেকগুলো মৃত আত্মা। কেউ ফাঁসিতে ঝুলেছে, অথবা কারোর মাথা কাটা গেছে, অথবা কারোর আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। এরকম সব ধরনের আত্মা এই বাড়িটার মধ্যে বিভিন্ন জায়গায় বসবাস করে। এই আত্মাদের লিডার, অর্থাৎ এই জমিদার বাড়ির অনেক পুরানো একজন জমিদার, যে ছিল খুবই অত্যাচারী এবং তার প্রজাদের উপর অনেক অত্যাচার করত। প্রজারা যদি ধান চাষ করে বেশি ফলন ফলাতে না পারত এবং জমিদারকে বেশি পরিমাণ দান দিতে না পারত, তাহলে ওই জমিদার ওই প্রজাদের উপর অনেক অত্যাচার করত এবং তাদেরকে মেরে ফেলত। কিন্তু গ্রামের সব মানুষ একত্রিত হয় এবং বলে, এই জমিদার আমাদের উপর এমন অত্যাচার করে, আমরা সবাই মিলে প্রতিবাদ করব। এমনই একদিন জমিদারের কিছু লেটেল বাহিনী একজন প্রজার বাড়িতে এসেছে আক্রমণ করার জন্য, কারণ ওই প্রজা জমিদারকে পর্যাপ্ত পরিমাণ ধান চাষ করে দিতে পারেনি। কিন্তু তখন আবার গ্রামের সব মানুষ ক্ষেপে গিয়েছিল এবং জমিদারের লেটেল বাহিনী সহ জমিদারের উপর অনেক ক্ষিপ্ত হয় এবং সবাই মিলে তাদেরকে মারতে থাকে। জমিদারের লেটেলদেরকেও মেরে ফেলেছে এবং জমিদারকেও মেরে ফেলেছে। তারপর জমিদারের লেটেল এবং জমিদারের লাশ ওই জমিদার বাড়ির নিচতলার মধ্যে এসে ফেলে রেখেছিল এবং ওই জমিদার বাড়িটা বাইরে থেকে তালাবদ্ধ করে দিয়েছিল। তারপর ওই জমিদার এবং লেটেলদের লাশ পচতে পচতে ওইটা কঙ্কালে পরিণত হয়েছে। আমার খালা এবং আমার খালার ছেলে, ওরা হচ্ছে জমিদারের অনেক ভবিষ্যৎ প্রজন্মের মানুষ। গ্রামবাসীদের আক্রমণ থেকে তারা বেঁচে গিয়েছিল। এতক্ষণ মৃত সুহেল তার মাকে এই জমিদারের ঘটনা বলল এবং জমিদারের এবং তার লেটেলদের যে লাশ ফেলে দিয়েছিল এবং ওই কঙ্কালগুলো পড়েছিল, ওইটাও আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাচ্ছে তার মাকে। তার মা অর্থাৎ আমার খালা তো এসব দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পায়। সুহেল আমার খালাকে বলে, তুমি কি জমিদারকে দেখতে চাও? তারপর সে আঙ্গুল দিয়ে একটা ঘরের দিকে দেখায়। আমার খালা ওই ঘরে তাকিয়ে দেখতে পায় ওই ঘরের মধ্যে গুলা ভর্তি ধান, বস্তা ভর্তি স্বর্ণের মোহর এবং দামি দামি রত্ন মানিক সব কিছু ওই ঘরে বোঝাইকৃত অবস্থায় রয়েছে। তার পাশে একটা চেয়ারে জমিদার বসে আছেন। জমিদার আমার খালার দিকে তাকিয়ে দাঁত বের করে ভয়ঙ্কর একটা হাসি দিচ্ছে আর বলছে, আমি 200 বছর আগে এই গ্রামে ভয়ঙ্কর এক নিষ্ঠুর জমিদার ছিলাম। গ্রামবাসীরা যখন আমাদেরকে পিটিয়ে মেরে ফেলেছিল, তখন আমার কোনো বংশধররা এর প্রতিবাদ করেনি এবং আমাকে বাঁচানোর চেষ্টা করেনি। তাই আমি আমার সকল বংশধরকে মেরে ফেলতে চেষ্টা করছি এবং আমার লেটেল বাহিনীও তাদেরকে মারছে। এমনভাবেই তোর ছেলে সুহেলকেও আমরা এখানে গুপ্তধনের লোভ দেখিয়ে এনেছি এবং তাকে মেরে ফেলেছি। তারপর তোর ছোট ছেলেকে অসুস্থ করে দিয়েছি,
তাকেও মেরে ফেলতে পারতাম, কিন্তু তুই এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিলি, তাই সে বেঁচে গেছে। কিন্তু তুই বাঁচতে পারবি না। আমি তোকে যে স্বপ্ন দেখিয়েছি গুপ্তধনের কথা বলে, তুই তো সত্যি সত্যি লোভে পড়ে এখানে চলে এসেছিস গুপ্তধন নেওয়ার জন্য। কিন্তু গুপ্তধন তো নিতে পারবি না, মৃত্যুর টিকিট নিতে পারবি। আমার খালা তো বুঝতে পারে গুপ্তধনের লোভে পড়ে এখানে এসে কি বড় ভুল করে ফেলেছে। জমিদার দাঁত বের করে হাসতে থাকে এবং তার চেহারা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে থাকে। জমিদারের মাথায় দুটো ভয়ানক শিং গজাতে থাকে এবং শিংগুলো আস্তে আস্তে কয়েক মিনিটের মধ্যেই অনেক বড় হয়ে যায় এবং তার মুখে দুইটা বড় বড় দাঁত গজাতে থাকে এবং দাঁতগুলো কয়েক মিনিটের মধ্যেই অনেক বড় হয়ে যায়, যেমন 1 হাত লম্বা হয়ে গিয়েছে। আমার খালা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছুই দেখতে পাচ্ছে এবং এর সাথে সাথে চারদিক থেকে মৃত আত্মাগুলো সব আমার খালার দিকে আসতে থাকে। এই বাড়িটা যেন মৃত আত্মায় বোঝাই হয়ে গেছে। সবগুলো আত্মা আমার খালার দিকে ভয়ানকভাবে তাকিয়ে থাকে এবং আমার খালার গলা টিপতে থাকে। এত ভয় সহ্য করতে না পেরে আমার খালা অজ্ঞান হয়ে গিয়েছে। পরের দিন সকালে তার জ্ঞান ফিরে। তার মুখের ওপর যখন সূর্যের আলো এসে পড়েছে তখন তার হুঁশ ফিরেছে। সে চারদিকে তাকিয়ে দেখতে পায় সে ওই পরিত্যক্ত জমিদার বাড়ির মেঝেতেই পড়ে আছে এবং তার আশেপাশে কোনো মানুষ নেই। কিন্তু কালকে রাতে যে দেখেছিল কঙ্কাল, ওই কঙ্কালগুলো আবার ঠিকই আছে। কঙ্কালগুলো রক্তে লাল হয়ে রয়েছে এবং মাটিতে রক্ত পড়তে পড়তে মাটিটাও লাল হয়ে গিয়েছে। এখানে প্রায় 20-25টা কঙ্কাল হবে, কারণ গ্রামের মানুষ জমিদারের সাথে তার লেঠেল বাহিনীকেও মেরে এখানে এসে ফেলে দিয়েছিল। আমার খালা উঠে এসব দেখে আবারও ভয় পেয়ে যায় এবং একটা দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে উনি একদম জমিদার বাড়ির বাইরে চলে এসেছে। তারপর উনি দৌড়াতে দৌড়াতে ওই কবিরাজের কাছে গেছে। ওই কবিরাজকে তিনি জিজ্ঞেস করেছে যে উনি না ওনার ছেলের মাধ্যমে ওই আত্মাগুলোকে উদ্ধার করে দিয়েছে, তাহলে এই আত্মাগুলো আবার কিভাবে চলে আসলো। তারপর ওই কবিরাজ বলে, এখান থেকে তো আত্মাগুলো চলে গেছে, কিন্তু ভয়ানক যে পিশাচগুলো ছিল এগুলো তো আর উদ্ধার হয়নি। এই পিশাচগুলো এই জমিদার বাড়িতে এখনও রয়ে গেছে এবং ওই পিশাচগুলোই তোর ছেলের রূপ ধরে এবং ওই জমিদারের রূপ ধরে তোকে ভয় দেখিয়েছিল কালকে রাতে এবং গুপ্তধনের লোভ দেখিয়ে ডেকে নিয়ে গিয়েছিল। কিন্তু তাদের উদ্দেশ্য তোকে মেরে ফেলা ছিল না। যদি তারা তোকে মারতে চাইতো তাহলে তুই বেঁচে ফিরে আসতে পারতি না। তাদের উদ্দেশ্য ছিল শুধু তোকে ভয় দেখানো। তারপর ওই কবিরাজ আমার খালাকে একটা তাবিজ দিয়ে দেয় এবং বলে, তুই বাড়ি চলে যা, এখন আর তোর কোনো বিপদ নেই। আর ওই বাড়ির সম্পর্কে, মানে ওই জমিদার বাড়ির সম্পর্কে কোনো স্বপ্ন দেখলে সেটাকে গুরুত্ব দিবি না এবং ওই বাড়ির আশেপাশে ভুলেও যাবি না এবং তোর ছোট ছেলেটাকেও যেতে দিবি না। তো এই হচ্ছে মূলত আমার খালার সাথে এবং ওনার ছেলেদের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি আমাদের কাছে ইমেল করে পাঠিয়েছেন আমাদের রাসেল ভাই। ঘটনাটা ঘটেছিল ওনার বাবার সাথে। ঘটনাটা ঘটেছিল প্রায় 1960 সালের দিকে। ঘটনাটা আসলে গ্রামের রাস্তায় ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা। রাসেল ভাইয়ের বাবা ছিল একজন কৃষক। উনি ওনার জমিতে ধান চাষ করতেন এবং ধানের ফলন আসলে ওই ধানগুলোকে বস্তায় ভরে নিজের বাড়িতে এনে সিদ্ধ করতেন। কিন্তু এক বছর ধানের ফলন অনেক বেশি করে হয়েছিল, ওনার ক্ষেত প্রায় ভরে গিয়েছিল। এসব দেখে তো ওনারা অনেক খুশি। তখন রাসেল ভাই ছিল খুবই ছোট। রাসেল ভাইয়ের বাবা একাই সব কাজ করতেন। উনি ক্ষেত থেকে ধান কাটতে থাকেন এবং ধান কেটে
বাড়িতে এনে দিয়ে যায়। মানে ধান কেটে ধানের একটা পূজা তৈরি করেছে। ওই পূজাটার ওজন হবে 40 কেজির মতো। ওই পূজাটা মাথা তুলে তারপর ওনার বাড়িতে এসে রাখে। ওনার বাড়িতে রাখার পর আবার উনি জমিতে খেতে চলে যায় এবং ওইখানে আবার ধান কাটে। এভাবে করতে করতে দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। ওনার জন্য এই প্রথমবার ক্ষেতের মধ্যে ধান কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গিয়েছে। আগে যতবারই করেছিল, আগে কিন্তু কোনোদিনও সন্ধ্যা হয়নি। আগে দিনের বেলায় সব কাজ শেষ হয়ে যেত, কিন্তু এখন দিনের বেলায় কাজ কমপ্লিট হয় নাই। আসলে উনি তো গ্রামের মানুষ, উনি আবার এসব ভূত প্রেত জিন এগুলোতে আবার বেশি ভয় পায় না। তাই উনি ভেবেছে সন্ধ্যা হয়েছে তো কি হয়েছে, আমার কাজটা আগে শেষ করি। ওনার প্রায় ক্ষেতের অর্ধেক ধানই রয়ে গেছে। এখন উনি যদি চিন্তা করে যে পরের দিন করবে, তাহলে তো অন্য লোক এসে আবার পরের দিন কেটে নিয়ে যেতে পারে। এজন্য উনি ওই দিনই করার চিন্তা করে, যত রাতই হোক উনি শেষ করে যাবে। উনি আপন মনে ধান কাটছে, কিন্তু হঠাৎই উনি একটা বাচ্চা মেয়ের কান্নার শব্দ শুনতে পায়। উনি খেয়াল করে এই শব্দটা ওনার পাশের জমি থেকে আসছে। উনি মনের মধ্যে হালকা একটু ভয় পায় যে এত রাতে তো এখানে কোনো মানুষের বাচ্চা আসার কথা না, তো এটা কি হচ্ছে, কে কান্না করছে। উনি হাঁটতে হাঁটতে ওই জমিতে গিয়ে পৌঁছায়, আর পৌঁছায় উনি দেখতে পায় একটা বাচ্চা মেয়ে জমির মাঝখানে বসে আছে এবং বসে কান্না করছে। বাচ্চা মেয়েটার বয়স হবে 2 থেকে 3 বছর। তার কাছে রাসেল ভাইয়ের বাবা যাওয়ার পর সে বলে, মানে বাচ্চা মেয়ে তো আর এত স্পষ্টভাবে বলতে পারে না, সে যেরকমই পারে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে যে সে তার বাড়িটা আঙ্গুল দিয়ে দেখায় আর বলে যে ওই বাড়ি থেকে সে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছে, কিন্তু রাতের অন্ধকার হয়ে যাওয়ায় সে আর ভয়ে যেতে পারছে না, মানে তার বাড়িতে আর ফেরত যেতে পারছে না। তাই সে এখানে ভয় পেয়ে কান্না করছে। মেয়েটা আঙ্গুল দিয়ে তার বাড়ি দেখাচ্ছিল। রাসেল ভাইয়ের বাবা ওইদিকে তাকিয়ে দেখতে পায় দূরে অনেকগুলো গাছপালা দেখা যাচ্ছে এবং ওই গাছপালাগুলোর নিচে কিছু ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে। রাসেল ভাইয়ের বাবা ছিল খুবই ভালো মানুষ। উনি চিন্তা করেন যে আহারে, এই ছোট্ট মেয়েটা হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছে, সে তো আর যেতে পারছে না, আমি তাকে তার বাড়িতে দিয়ে আসি, তাহলে তো মানুষের উপকার করা হবে। এই চিন্তা করে রাসেল ভাইয়ের বাবা ওই বাচ্চা মেয়েটাকে কুলে তুলে নেয় এবং কুলে তুলে ওই মেয়েটা যেদিকে দেখিয়েছে তার বাড়ি ওই দিকে হাঁটতে থাকে। আসলে রাসেল ভাইয়ের বাবা কিন্তু ওই রাস্তাটা চিনে না এবং দূরের ওই গাছপালাগুলো এবং ছোট ছোট ঘরগুলো এগুলোর কাছেও উনি আগে কখনো যাননি। কিন্তু এই মেয়েটাকে কুলো তুলে উনি ওইদিকে যাচ্ছে। তখন প্রায় রাত বাজে 8টার দিকে, কারণ সন্ধ্যা হয়ে চারদিকে অন্ধকার হয়ে গেছে। কিন্তু উনি যেতে যেতে একটা অদ্ভুত বিষয় খেয়াল করে। উনি মেয়েটাকে যে প্রথমে কুলে তুলেছিল তখন কিন্তু তার বেশি একটা ওজন ছিল না, একদম বাচ্চা মেয়ে, 2-3 বছরের মেয়ে, এটাকে কুলে তুললে যেরকম হালকা অনুভব হয়, কিন্তু এখন হাঁটতে হাঁটতে এরকম মনে হচ্ছে না। এখন মনে হচ্ছে তার ওজনটা বৃদ্ধি পাচ্ছে। যতই হাঁটছে ততই মনে হচ্ছে তার ওজনটা বাড়ছে। এবং মেয়েটাকে যখন কুলে তুলেছিল তখন তো রাসেল ভাইয়ের বাবার পেটের দিকে ওই মেয়েটার পাগুলো ছিল, কিন্তু উনি খেয়াল করে পাগুলো আস্তে আস্তে লম্বা হচ্ছে। লম্বা হতে হতে ওনার পেট পাড়িয়ে ওনার কোমর ওনার পায়ের কাছে কাছে চলে এসেছে। উনি তো একটু ভয় পায়, উনি কি সঠিক দেখছে নাকি একটা ভুল দেখছে চোখে। তারপর উনি ওই মেয়েটার দিকে তাকায়, মেয়েটার চেহারার দিকে তাকায়। তারপর উনি খেয়াল করে মেয়েটাও ওনার দিকে ঘুরে তাকিয়েছে। ততক্ষণে কিন্তু উনি হাঁটতে হাঁটতে ওই মেয়েটা যে দেখিয়েছিল ওই গাছপালাগুলো এবং ঘরবাড়িগুলো এর কাছাকাছি চলে এসেছে। মেয়েটা যখন ওনার দিকে ঘুরে তাকিয়েছে, উনি এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। উনি দেখতে পায়, এ কি, এখানে বাচ্চা মেয়ে কোথায়?
এটা তো দেখা যায় একটা 30 বছরের মেয়ে। বন্ধুরা, আপনারা একটু চিন্তা করুন, আপনারা রাতের অন্ধকারে একটা 2-3 বছরের বাচ্চা মেয়েকে কুলে নিয়েছেন, কিন্তু হাঁটতে হাঁটতে লক্ষ্য করছেন তার ওজন বেড়ে যাচ্ছে, তার হাত পা আস্তে আস্তে লম্বা হচ্ছে। তার মুখের দিকে তাকিয়েছেন এবং সেও আপনার মুখের দিকে তাকিয়ে একটা হাসি দিয়েছে। কিন্তু আপনি খেয়াল করলেন, আপনি কুলে নিয়েছিলেন একটা বাচ্চা মেয়েকে, এখন দেখতে পাচ্ছেন একটা 30 বছরের মেয়ে আপনার দিকে তাকিয়ে হাসছে। তখন এই পরিস্থিতিতে আপনার কেমন লাগবে? আপনি কি ভয় পাবেন না? রাসেল ভাইয়ের বাবাও এই দৃশ্যটা দেখে অনেক ভয় পায় এবং মেয়েটাকে নিচে ছুঁড়ে ফেলে দেয়, ছুঁড়ে ফেলে দৌড়াতে থাকে। মানে ওই মেয়েটা যে গাছপালাগুলো এবং বাড়িগুলো দেখাচ্ছিল ওই দিকে দৌড়াতে থাকে। রাসেল ভাইয়ের বাবা ভেবেছিল ওইদিকে হয়তো মানুষের ঘর বাড়ি আছে, ওইদিকে গেলে তাদের কাছে সাহায্য চাওয়া যাবে। কিন্তু উনি দৌড়াতে দৌড়াতে চলে আসে ওই দিকে। ওইখানে এসে উনি দেখতে পায় এটা কি, এটা তো মানুষের লোকালয় নয়, এটা তো একটা কবরস্থান। কবরস্থানের চারদিকে অনেক ভয়ঙ্কর গাছপালা দাঁড়িয়ে আছে। রাতের অন্ধকারে তো সুন্দর সুন্দর গাছপালাকেও অনেক ভয়ঙ্কর দেখা যায়। এবং উনি যে ঘরবাড়ি দেখেছিল, এগুলো তো আসলে ঘরবাড়ি নয়, এগুলো হচ্ছে কবরের উপর টিন দিয়ে চাল দিয়ে দেওয়া হয়েছে। মানে কবরের উপরে যেন বৃষ্টি না পড়ে এর জন্য টিনের চাল তৈরি করে কবরের উপর দিয়েছে। উনি ওইগুলোকে দূর থেকে দেখে মনে করেছিলেন এগুলো হচ্ছে ঘরবাড়ি। এখন তো উনি বুঝতে পারে যে উনি খুব বিপদে পড়ে গেছে। উনি এতক্ষণ যাকে কুলো করে আনছিলেন সে এই কবরেই থাকে। উনি দেখতে পায় উনি ওই বাচ্চা মেয়েটাকে যে ফেলে দিয়েছিল সে তো এখন একটা বড় মেয়ে হয়ে গেছে, 30 বছরের। সে রাসেল ভাইয়ের বাবার দিকে দৌড়ে আসতে থাকে এবং সে এখন আর মানুষের মতো না। তার লম্বা লম্বা চুলগুলো মনে হচ্ছিল 10 হাত লম্বা হয়ে গেছে এবং ওই চুলগুলো মাটিতে হেঁচড়াচ্ছে এবং সে রাসেল ভাইয়ের বাবার দিকে দৌড়ে আসছে। তার হাতগুলো তার পায়ের সমান লম্বা হয়ে গেছে। মানে একটা মানুষের হাত তো তার কোমর পর্যন্ত থাকে, কিন্তু উনি দেখতে পাচ্ছে ওই মেয়েটার হাত তার পা পর্যন্ত লম্বা হয়ে গেছে এবং হাতের আঙ্গুল থেকে বিশাল লম্বা লম্বা নখ বের হচ্ছে এবং তার দুটি চোখে যেন সাদা লাইট আছে না, সাদা লাইটের মতো জ্বলছে। এবং সে রাসেল ভাইয়ের বাবার দিকে তাকিয়ে হাসতে হাসতে তার দিকে দৌড়ে আসছে। তার লম্বা একটা জিভ বের হয়েছে, জিভটা সাপের মতো, মানে মাঝখান দিয়ে কাটা 2টা জিভ। সে এরকমভাবে রাসেল ভাইয়ের বাবার দিকে দৌড়ে আসতে থাকে। উনি তো এটা দেখে প্রচণ্ড ভয় পায়। মুহূর্তের মধ্যেই একটা বাচ্চা মেয়ে বড় হয়ে এবং এত ভয়ঙ্কর একটা রূপ ধারণ করেছে। উনি এটা যে দেখতে পাচ্ছে উনি বিশ্বাসই করতে পারছে না, উনি এটা সত্যি দেখছে নাকি মিথ্যা দেখছে। কিন্তু উনি তো দেখছে যে ওনার চোখের সামনেই এটা হচ্ছে। ভয় পেয়ে উনি চিৎকার শুরু করে এবং বলতে থাকে, বাঁচাও বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। কিন্তু কেউ ওনাকে বাঁচাতে আসে না। তাই তিনি এক দৌড় শুরু করে ওই কবরস্থান থেকে অনেক দূরে দৌড়াতে দৌড়াতে চলে আসে। প্রথমে উনি খেয়াল করেছিলেন ওই ভয়ঙ্কর আকৃতির অবয়বটা ওনার পিছনে নিয়েছিল, মানে ওই অবয়বটা ওনার পিছে পিছে দৌড়াচ্ছিল, কিন্তু উনি এখন আর ওইটাকে দেখতে পাচ্ছে না। দৌড়াতে দৌড়াতে উনি কিছু বাড়ির সামনে চলে আসে এবং বাড়ির দরজা ধাক্কাতে থাকে, বলে যে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তারপর বাড়ি থেকে কিছু মানুষ বেরিয়ে আসে, ওদের হাতে ছিল আবার হারিকেন নিয়ে বেরিয়ে এসে দেখে যে উনি হচ্ছে রাসেল ভাইয়ের বাবা। ওনারা আবার চিনতে পারেন। তো উনি বলেন যে ওনার সাথে এমন এমন ঘটনা হয়েছে, উনি এরকম একটা ভয়ঙ্কর জিনিস দেখেছিলেন। তারপর ওই বাড়ির লোকেরা বুঝতে পারে যে ওই কবরস্থান থেকে হয়তো কোনো ভয়ঙ্কর পিশাচ ওনাকে ভয় দেখিয়েছে। তারপর ওই বাড়ির কিছু লোক এসে রাসেল ভাইয়ের বাবাকে ওনার বাড়িতে এনে দিয়ে যায়। এর পরের দিন রাসেল ভাইয়ের বাবার শরীরে জ্বর উঠে। জ্বর আস্তে আস্তে বাড়তে থাকে, কিন্তু জ্বর কমার কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। তারপর ওনার বাড়ির লোকজন একজন কবিরাজ ডেকে আনে এবং কবিরাজকে সব ঘটনা বুঝিয়ে বলা হয়। কবিরাজ ওই ঘটনা শুনে বলতে থাকে যে
ওই কবরস্থানে একটা ভয়ঙ্কর পিশাচ আছে। রাতের অন্ধকারে কোনো মানুষকে একা দেখতে পেলেই ওই পিশাচটা তাকে ভয়ানক ভয় দেখাতো, এবং মানুষটা যদি বেশি ভয় পেত তাহলে তাকে আরও ভয় দেখাতো এবং ভয় দেখিয়ে হার্ট ফেল করে মেরে ফেলার চেষ্টা করত। কিন্তু আপনার ভাগ্য খুব ভালো যে আপনার সেরকম অবস্থা হয়নি, আপনার শুধু ভয়ের থেকে জ্বর উঠেছে। তারপর ওই উজা রাসেল ভাইয়ের বাবাকে কিছু কবিরাজি লতাপাতা ওষুধ দিয়ে যায় এবং বলে যে ওই দিকে যেন আর না যায়, আর রাতের অন্ধকারে যেন ক্ষেতের মধ্যে কাজ করতে না যায়, তাহলে আশা করি যে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। তারপর ওই রাসেল ভাইয়ের বাবা ওই ওষুধগুলো সেবন করেন এবং ওই ওজা যেভাবে বলেছিল ওইভাবেই চলাফেরা করে। পরবর্তীতে ওনাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। রাসেল ভাই আমাদেরকে এই ঘটনাটা পাঠিয়েছে, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানিয়ে দেন যে আমাদের দুইটা ঘটনা থেকে আপনাদের কোন ঘটনাটা বেশি ভালো লেগেছে। বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের কাছে এই ঘটনাটা পাঠিয়েছেন আমাদের একজন বন্ধু, ওনার নাম হচ্ছে শান্তা ইসলাম। ঘটনাটা 1970 সালে ওনার বাবার সাথে ঘটেছিল। ওনার বাবার মাছ ধরার পেশা ছিল। ইসলামপুর গ্রামটি এমনিতেই একটা ভুতুড়ে গ্রাম, কিন্তু ওনার সাথে ঘটেছে একটা ভয়ানক ঘটনা। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। রাত অনেক গভীর, চারপাশে একদম নিস্তব্ধ। গ্রামের সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। শুধু নদীর পাশে জঙ্গলের কিনারে একা বসে আছেন রফিক সাহেব। রফিক সাহেব হচ্ছে আমাদের কাছে যে ঘটনাটা পাঠিয়েছে ওনার বাবা, মানে শান্তা ইসলামের বাবার নাম হচ্ছে রফিক সাহেব। হাতে তার মাছ ধরার বড়শি, আর চোখে অদ্ভুত এক জেদ। আজ রাতে মাছ না ধরে বাড়ি ফিরবে না, এটা সে পণ করেছে। তবে আজকে রাতটা যে এমন অদ্ভুত হবে তা সে আন্দাজ করতে পারেনি। রফিক মিয়া নদীর কিনারে দুটি নৌকা নিয়ে এসেছে। এক নৌকায় সে নিজে এবং অন্য নৌকায় তার জিনিসপত্র, যেমন জাল, বড়শি, হারিকেন আর টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিস। আর তার পাশেই গ্রামের পুরানো শ্মশানঘাট। শ্মশানঘাটটি নিয়ে গ্রামের মানুষের অনেক ভয়ঙ্কর গল্প আছে, কিন্তু রফিক সাহেব ওইসব ভয়ানক গল্প বিশ্বাস করে না। সে মনে করে এই পৃথিবীতে ভূত প্রেত জিন কিছুই নেই, সব মানুষের বানানো গল্প। যারা সাহস করে না তারাই এসব ভেবে ভয় পায়। রাত আরো গভীর হতে লাগলো। নদীর স্রোত শান্ত। রফিক মিয়া আপন মনে মাছ ধরছে। হঠাৎ নদীর জলে যেন একটা তীব্র কম্পন দেখা দিল। রফিক মিয়া থমকে দাঁড়ায়। সে আকাশের দিকে তাকালো। আকাশ পরিষ্কার, তবে হঠাৎ করেই নদীতে অদ্ভুত একটা শীতল হাওয়া বইতে শুরু করলো। বাতাসের গতি বাড়তে লাগলো, আর তার সঙ্গে নদীর পানি যেন টগবগিয়ে উঠতে লাগলো। অদ্ভুত এক শব্দ উঠল নদীর মাঝখান থেকে, যেন কেউ পানির নিচ থেকে বড় বড় পাথর ছুঁড়ে মারছে। রফিক মিয়া প্রথমে এসব কিছুই পাত্তা দেয় না। সে মনে করে হয়তো জ্বর আসছে। হারিকেনটা একটু মজবুত করে ধরল, কিন্তু কিছুক্ষণ পর হাওয়ার গতি এতটাই তীব্র হলো যে রফিকের নৌকাটা দুলতে লাগলো। সে দ্রুত জাল গুটিয়ে নৌকাটা তীরে নেওয়ার জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু নৌকা ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে পারছে না। পাশেই শ্মশানঘাট থেকে ভেসে আসতে লাগলো এক ভৌতিক শীতল বাতাস। রফিক মিয়ার গা শিরশির করে উঠল। তখনই দেখলো শ্মশানঘাটের উপর একটা বড় গাছের ডালে কিছু একটা নড়ছে। দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল না, তবে অদ্ভুত একটা সাদা ছায়া গাছের ডালে দুলছে। প্রথমে সে ভাবল হয়তো কোনো পাখি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝল ওটা পাখি না। গাছের ডালের সাথে ঝুলে থাকা সেই সাদা ছায়াটা
হঠাৎ করে যেন আকার পরিবর্তন করতে লাগলো। রফিক মিয়ার মাথা ঘোরাচ্ছে, বুকের ভেতর দকদক করে কাঁপছে। সে দ্রুত পালানোর চেষ্টা করলো, কিন্তু নদীর পানির স্রোত এতটাই জোরালো হয়ে উঠল যে নৌকা টেনে নেওয়া অসম্ভব হয়ে পড়ল। হঠাৎ তার পাশের নৌকাটা অদ্ভুতভাবে দুলে উঠল। মানে সে আরেকটা নৌকা এনেছিল জাল এবং প্রয়োজনীয় জিনিস রাখার জন্য। ওই নৌকাটাই দুলছে। রফিক মিয়া হারিকেনের আলো দিয়ে দেখার চেষ্টা করলো। চোখ বড় বড় করে তাকিয়ে দেখলো নৌকার মধ্যে কিছু একটা বসে আছে। মানে তার নিজের নৌকা নাই, তার পাশে যে নৌকাটা ছিল ওই নৌকাটার মধ্যে কোনো কিছু একটা বসে আছে, এটা সে দেখতে পারলো। রফিক মিয়া চোখ কসলালো ভুল দেখছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য, কিন্তু না, ভুল কিছু দেখছে না। একদম পরিষ্কার দেখা যাচ্ছে এক বৃদ্ধা নারীর ছায়া নৌকার মধ্যে বসে আছে। শরীরটা কেমন পাথরের মতো শক্ত, মুখে কিছু রক্ত লেগে আছে, চুলগুলো এলোমেলো, আর মুখটা একেবারে সাদা। মানে তার চেহারাটা একেবারে সাদা। রফিক মিয়ার গা ঠান্ডা হয়ে গেল, মাথার ভেতর অজানা ভয় ঢুকে পড়ল। সে ভাবল কিভাবে এই নারী তার নৌকায় উঠল, আর সে তো একা এসেছিল। রফিক মিয়া ওই মহিলাকে বলল, কে আপনি? কিন্তু কোনো উত্তর আসলো না। বৃদ্ধা নারী শুধু স্থির চোখে তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণে অদ্ভুত এক অট্টহাসি ফুটে উঠল। রফিকের মনে হলো যেন চারপাশের বাতাসও সেই হাসির সাথে গা শিরশির করছে। রফিক মিয়া তড়িঘড়ি করে নৌকাটা ঘুরানোর চেষ্টা করলো, কিন্তু নদীর স্রোত তাকে নৌকাসহ শ্মশানঘাটের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। নদীর পাশের গাছগুলো যেন জীবন্ত হয়ে উঠল, বাতাসের ঝাপটা আরও তীব্র হতে লাগলো, আর সেই বৃদ্ধা নারীর চেহারাটাও আরও স্পষ্ট হয়ে উঠল। রফিক এবার সম্পূর্ণ ভয়ে জর্জরিত, কিছুই করতে পারছিল না। তার নৌকা একদম শ্মশানঘাটের পাড়ে গিয়ে থেমে গেল। নৌকার নিচে পানি আছড়ে পড়ছে, আর সেই বৃদ্ধা নারী এখনো তাকিয়ে আছে রফিক সাহেবের দিকে। কিন্তু এবার সে নড়তে শুরু করলো। রফিক মিয়া চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। যেন তার শরীর জমে গেছে। আর সেই নারী ধীরে ধীরে নৌকা থেকে উঠে দাঁড়ালো। তার পায়ের নিচে যেন কোনো ওজন নেই, মাটি থেকে একটু উপরে ভাসছে সে। মানে আমরা ভূত পিশাচদেরকে যেরকম দেখি, তারা কিন্তু সরাসরি মাটির উপরে দাঁড়ায় না, তারা মাটি থেকে একটু উপরে দাঁড়িয়ে থাকে, মানে হাওয়ার মধ্যে ভেসে থাকে এরকম। রফিক মিয়া কোনো মতে উঠে দাঁড়ালো, দৌড় দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার পা আর চলছিল না। ঠিক তখনই ওই বৃদ্ধা নারী একেবারে রফিক সাহেবের সামনে চলে এলো। মুখোমুখি দাঁড়িয়ে রফিকের চোখের দিকে তাকিয়ে বলল, তুই পালাতে পারবি না। সেই নারীর কণ্ঠস্বর এতটাই শীতল ছিল যে রফিক মিয়ার হৃৎপিণ্ড থেমে যাওয়ার উপক্রম হলো। ওই বৃদ্ধা মহিলার শরীর থেকে যেন অদ্ভুত ঠান্ডা হাওয়া বের হচ্ছে। তার দুইটা হাত বাড়িয়ে দিল রফিক মিয়ার দিকে। রফিক মিয়া তখন ভয়ে থরথর করে কাঁপছে। সে বুঝতে পারল আজকে তার কপালে বিপদ আছে। ঠিক তখনই নদীর তীরে একটা বড় আওয়াজ হলো। একটা গাছ ভেঙে পড়ল, আর তার সঙ্গে যেন পুরো জঙ্গল কেঁপে উঠল। রফিক মিয়ার চেতনা এতক্ষণে ফিরে এলো। সে কোনো মতে নৌকা থেকে লাফিয়ে পানিতে পড়ে গেল। প্রচণ্ড ঠান্ডা পানিতে পড়তেই তার শরীর কেঁপে উঠল। কিন্তু তার মাথায় তখন একটাই চিন্তা, এই জায়গা থেকে পালাতে হবে, না হলে সে অশরীরী কোনো শক্তির হাতে মারা পড়বে। পানির নিচে ডুব দিয়ে সে যত দ্রুত পারে তীরে উঠে পড়ল। পেছনের দিকে নৌকার মধ্যে তাকানোর সাহস তার নেই। কোনো মতে অনেক চেষ্টা করে তীরে এসে পৌঁছালো সে। আর তখনই শুনল সেই নারীর বিকট হাসি। শ্মশানঘাট থেকে সেই হাসি ভেসে আসছে, আর তার সঙ্গে মিশে আছে নদীর পানির স্রোতের বিকট শব্দ। রফিক মিয়া ভিজে চুপচুপে অবস্থায় কোনো মতে দৌড়াতে শুরু করলো। সেই হাসি এখনও তার কানে বাজছে। সে দৌড়াচ্ছে এবং পিছন থেকে ওই বৃদ্ধা মহিলা হাসছে।
সে এই শব্দ শুনতে পাচ্ছে। রফিক মিয়ার মাথার ভেতর সেই নারীর ভয়ঙ্কর চোখ এবং শীতল কণ্ঠস্বরগুলো তাকে ভয় সৃষ্টি করছে। রফিক মিয়া বুঝতে পারে সে আজ কোনো মতে প্রাণে বেঁচে গেছে। তারপর সে আর ডানে বামে তাকায়নি, সে সোজা দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে তার বাড়ির সামনে চলে এসেছে। তখন তার বউ তার চিৎকার শুনে দরজা খুলে। তারপর রফিক মিয়া ঘরে গিয়ে তার বউয়ের কাছে সব ঘটনা খুলে বলে যে শ্মশান ঘাটের কাছে মাছ ধরতে গিয়ে তার কি ভয়ানক অভিজ্ঞতা হয়েছে। এরপর থেকে সে আর কোনোদিনও রাতের বেলায় ওই দিকে মাছ ধরতে যায়নি। যতবারই সে মাছ ধরতে গেছে ততবার দিনের বেলায় গিয়েছে, রাতের বেলা যাওয়ার সাহস করেনি। আমাদের ঘটনাটা এখানেই শেষ হলো। তো আপনারা কমেন্ট করে জানিয়ে দিন 3টা ঘটনার মধ্যে আপনাদের কাছে কোন ঘটনাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ঘটনায়।